ডক্টরস ডাকআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আজকের আয়োজন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আমাদের আজকের বিষয় কার্ডিয়াক অ্যারেস্ট, বিশেষ করে ফুটবলারদের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টটা খুব কমন ওয়েতে আমরা দেখতে পেয়েছি। ক্রিশ্চিয়ান এরিকসনের ব্যাপারে আমরা সবাই জানি। সামগ্রিক বিষয় আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ আতিক, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডিপার্টমেন্ট, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আমন্ত্রণ স্যার আপনাকে। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আশরাফুল হক, সিনিয়র কনসালটেন্ট অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি কেয়ার বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আপনাকে আমন্ত্রণ। স্যার, যে বিষয়টা আসলে কমন প্যাটার্ন, আমরা যদি আমাদের পেছনে একটা ছবি একটু দেখতে চাই, ক্রিশ্চিয়ান এরিকসন ইউরো চলাকালীন সময়ে মাঠের মধ্যে হঠাৎ করে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে পড়ে গেছেন। আমরা যদি একটু ছবিটা দেখতে চাই তাহলে সেটা দেখতে পাবো, এবং সেটা পুরো ফুটবল বিশ্বকে একেবারে স্তম্ভিত করে ফেলেছিল যে একজন প্লেয়ার যিনি সার্বক্ষণিকভাবে হয়তো বা মেডিকেল চেক আপের মধ্যে থাকেন, ফিজিক্যালি ফিট, তিনি হঠাৎ করে মাঠের ভেতর এভাবে পড়ে যাবেন বা পড়ে গেছেন। পরবর্তী সময় কামব্যাক করেছিলেন। এই বিশ্বকাপের আগে প্র্যাকটিস ম্যাচের সময়ও আবার সিমিলার ওয়েতে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন। আতিক স্যার, আপনার কাছে আমার একদম প্রথম সরল সোজা প্রশ্নের জায়গা, বর্তমান সময় অনেকে দেখা যাচ্ছে জিমে ব্যায়াম করা অবস্থায়, ট্রেডমিলে দৌড়ানো অবস্থাতেও কার্ডিয়াক অ্যারেস্ট করছেন। ফুটবলাররা অনেক ফিট, তারপরেও কার্ডিয়াক অ্যারেস্ট করছেন। তাহলে ফিট মানুষেরও কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এটা তো একটা ভয়ের ব্যাপার আসলে। আপনি ঠিকই বলেছেন। যমুনা টিভির দর্শকদেরকে সালাম জানিয়ে শুরু করছি। ওই ক্লিপটাই যারা দেখেছেন বারবার দেখবেন, উনি কিন্তু প্রথমে একবার বুকে হাত দেয়, তারপর পড়ে যায়। অন্য কোনো ইনজুরিতে কিন্তু পড়ার পরে নড়াচড়া করে, উনি আর নড়াচড়া করেনি। এই যে ফিটনেস থাকার পরেও একজন কেন হঠাৎ করে এভাবে আচমকা পড়ে যাচ্ছে, এখানে দুটো গ্রুপ স্পষ্ট। ফিটনেসের সাথে যদি করোনারি আর্টারি ডিজিজ না থাকে, এটা হতে পারে। করোনারি আর্টারি ডিজিজ যাদের আছে, যাদের হার্ট আর্টারি ব্লকেজ স্লোলি প্রগ্রেসিভ, তাদের কোনো না কোনো প্র্যাকটিস সেশনে তারা সিমটম পাবে। যেমন আমাদের তামিম ইকবালের কিন্তু এই ধরনের সিমটম ছিল, এক্সারশনাল সিমটম ছিল। আর আরেকটা গ্রুপ থাকে যাদের বিভিন্ন মাসল ডিসঅর্ডার থাকে, ইনহেরিটেড কিছু মাসল ডিসঅর্ডার থাকে, অথবা ইনহেরিটেড কিছু পোটেনশিয়াল, আমরা যেটা কার্ডিয়াক অ্যারেস্টের ঠিক আগ মুহূর্তে যে অ্যাবনর্মাল কার্ডিয়াক রিদমগুলো হয়, ভিএফ, ভিটি, এগুলো কিছু ইনহেরিটেড প্যাটার্ন থাকে। সেগুলো খুব রেয়ার, সেগুলো ওই প্লেয়ারের এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে হিস্ট্রি থাকলে সেগুলো অন্য গ্রুপ। তাহলে সহজ ভাষায় বললে, ফিটনেসের থাকার পরেও কেন হচ্ছে, এরিথমোজেনিক গ্রুপ যাদের মাসেলের কারণে হোক অথবা ইলেকট্রিক্যাল প্যাটার্নের কারণে হোক, তারা আলাদা, তাদের এরকম ফিটনেস থাকার পরেও হঠাৎ করে হতে পারে। আর যাদের আন্ডারলাইং করোনারি আর্টারি ডিজিজ মাইনর ছিল, ঠিক ওই মুহূর্তে একটা হার্ট অ্যাটাক হলো, তারও কিন্তু ফিটনেস থাকার পরেও ওই মুহূর্তে তার জন্য সেটা সাডেন হতে পারে। আমি সহজ করে বললে এভাবে, আমি একটু ডায়াগ্রাম যদি দেখতে চাই তাহলে আমাদের কাছে একটা ডায়াগ্রাম আছে। আমি জানি না যে সেই ডায়াগ্রাম থেকে আসলে কতটুকু বুঝতে পারবো। স্যার, এটাকে কি একটু এক্সপ্লেইন করা যায় কিনা যে আসলে অবশ্যই হয় এখানে? অবশ্যই, এটাই কিন্তু আমাদের ব্রেনে ইমপ্রিন্ট করা থাকে প্রত্যেক ডাক্তারের, কার্ডিওলজিস্টের। এখানে দর্শকদের জন্য সহজ করে বললে, হার্ট 4 রুমের একটা ঘরের মতো। উপরের দুটো চেম্বার রিসিভিং চেম্বার, ব্লাড কালেক্ট করবে ডান পাশে সারা বডি থেকে, বাম পাশে লাংসে অক্সিজেনেট হয়ে আসার পরে। আর নিচের দুটো চেম্বার একটু মাস্কুলার, ডান পাশেরটা লাংসে ব্লাড পাঠাবে আর বাম পাশেরটা শরীরে ব্লাড পাঠাবে। আর্টারিগুলো থাকে হার্টের বাইরে থেকে ভিতরে, ওখানে ব্লকেজ এবং রক্ত চলাচলজনিত অসুবিধাগুলো ওখান থেকে সৃষ্টি। আর এই 4 রুমের মধ্যে কোন সময় কোন চেম্বার স্কুইজ করবে, সংকোচন করবে, পাম্প করবে, আর কোন চেম্বার খুলে যাবে, এটা নিয়ন্ত্রণ করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা। ওই যে হলুদ কিছু সার্কেল দিয়ে দেখা যাচ্ছে এসএ নোড, এগুলো হচ্ছে বাসার ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের মতো। এটা হার্টের ইলেকট্রিক্যাল ওয়ারিং, এটার একটা স্পন্টেনিয়াস ট্রিগার জোন বা মাস্টার সেন্টার থাকে, যেটা এসএ নোড, এবং সাবসিকুয়েন্ট সেকশনগুলো তাকে ফলো করে। এই বিভিন্ন ধরনের এরিথমিয়া যেগুলো বলছি, এগুলো সেলুলার লেভেলে আপনার হার্টবিটটা যেভাবে তৈরি হবে তার কিছু মিসম্যাচ থাকে বিভিন্ন স্টেজে, তার থেকে এগুলো হয়। আর মাস্কুলার ডিসঅর্ডার যেগুলো, সেগুলো মাস্কুলার ফোকাস, ফাইব্রোটিক ফোকাস থাকতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে অবস্ট্রাকটিভ কিছু কার্ডিওমায়োপ্যাথি থাকে, তাদের নিজস্ব কিছু এরিথমোজেনিক পোটেনশিয়াল থাকে। আর ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে কারো কারো অ্যাক্সেসরি ট্র্যাক্ট থাকে, নর্মাল ট্র্যাক্টের বাইরেও কিছু এক্সট্রা ট্র্যাক্ট। সেই এক্সট্রা ট্র্যাক্টগুলো যদি র্যাপিডলি নর্মাল ট্র্যাক্টের আগে সিগন্যালটা রং জায়গায় নিয়ে যায়, তখনও কিছু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো এই ছবিটা খুবই কার্যকর এই জন্য, এই 3টা গ্রুপকে, আর্টারি ব্লকেজের ডিজিজ,
ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ডিজিজ আর মাসেলের ডিজিজ, এই তিনভাবে বোঝার জন্য খুবই কার্যকর একটা ছবি। সো তিনটা প্যাটার্ন আছে যে জায়গাটা স্যার বর্ণনা করলেন। আমি একটু আশরাফুল স্যার আপনার কাছে আসতে চাই। ডেফিনেটলি এই ধরনের কেসে ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়, এবং যেটা বিভিন্ন সময় ইন্টারনেটে বা ইনস্টাগ্রামে আমরা দেখি যে প্রথম দিকের সময়টা, প্রথম 10 মিনিট, প্রথম 30 মিনিট খুবই ক্রিটিক্যাল। আপনারা তখন আসলে কি ধরনের ট্রিটমেন্টটা দেন যখন কোনো পেশেন্টের এরকম সাসপেক্ট আপনারা করছেন? ধন্যবাদ যমুনা টিভির দর্শকদের, আপনাকেও ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এটা যদিও একটা ডক্টরস ডাগ আউট, আমরা বিশ্বকাপ উপলক্ষে এই অনুষ্ঠানটা করছি, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট ব্যাপারটা বোঝা আর কি আমাদের খুব মানে সাদা দাগে আর কি, যে যারাই আমরা এটা শিকার হচ্ছি তারা যদি বেসিক জিনিসটা বুঝি তাহলে কিন্তু এটা ট্রিটমেন্ট অনেক সময় বেসিক লাইফ সাপোর্ট দিয়েও শুরু করা যায়। আপনি ক্রিস্টিয়ানোর কথা বলছিলেন, এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে, মারা গেছেন এবং আমরা কিন্তু তাদেরকে বাঁচাতে পারিনি। কিন্তু 2017 এবং 2023-এ যে দুইটা ঘটনা ঘটলো, দুইজনই কিন্তু বেঁচে আছেন কারণ যেই ট্রিটমেন্টটা দরকার সেটা ইমিডিয়েটলি সেখানেই শুরু করা গেছে, ইভেন তো মাঠে। সো আমার কাছে যখন আসে বা একজন ইমার্জেন্সিতে যখন কোনো একটা পেশেন্ট আসে, সেটা যে কোনো কারণেই কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসুক, প্রথম 10 মিনিট না, আসলে প্রথম কয়েক মিনিটটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে বোঝা আসো যে এখানে কার্ডিয়াক অ্যারেস্টের রিদম আমরা বলি যে কয় ধরনের, 4 ধরনের রিদম আছে। এই রিদমটা আগে ডায়াগনোসিস করা, কারণ এটার উপরে ট্রিটমেন্টের কিছু অপশনস ডিপেন্ড করে। এবং প্রত্যেকটি ইমার্জেন্সি বা আপনি বাইরের দেশে গেলেও দেখবেন যে রাস্তায় এইডি, বিশেষ করে যেখানে জনসমাগম বেশি হয়, বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড, এখানে কিন্তু এইডি থাকে আর কি। আর হসপিটাল সেটআপে তো আসলে ডিফিব্রিলেটর যেটাকে বলি আমরা, বা যেটাকে একদম র ভাষায় যেটাকে আমরা শক বলি, সেই শক দেওয়ার যন্ত্রটা কিন্তু আমরা সব সময় রেডি রাখি আর কি। সো এই ধরনের কোনো পেশেন্ট আসলে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিসটা এনশিওর করা যে আসলে এটা কার্ডিয়াক অ্যারেস্ট কি না, এবং কার্ডিয়াক অ্যারেস্ট হলে কি ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট, এটা কি শকেবল নাকি এটা নন শকেবল। যদি শক দেওয়ার মতো হয় তাহলে আমরা শক দিই, নন শকেবল হলে আমরা যে মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করি। বাট ফার্স্ট হচ্ছে যে আগে ডায়াগনোসিস করা। এই জায়গাটা থেকে আমি ফিরবো, আমাদের একটা ব্রেকের সময় হয়েছে, ব্রেক থেকে ফিরে আমরা এই জায়গাটা নিয়ে একটু ডিটেল আলোচনা করতে চাই। দর্শক থেকে এই পর্যায়ে আপনারা দেখছেন ডক্টরস ডাগ আউট। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকবেন। ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল দেখছেন আমরা। স্যার, মানুষের লাইফস্টাইলটা আসলে কতখানি ইম্পর্ট্যান্ট? একটা বিষয় আপনি বললেন যে 3 প্যাটার্নের ব্যাপার হতে পারে। এখন আমি আসলে বুঝবো কিভাবে যে আসলে আমার কোন প্যাটার্নের প্রবলেম আছে? আমি হয়তো বা র্যান্ডমলি এক্সারসাইজ করছি, জিম করছি কিংবা ফুটবল খেলতে যাচ্ছি, বাট আমি হয়তো বা জানিও না। এখন এক্ষেত্রে আসলে প্রত্যেক মানুষের বা প্রত্যেক অ্যাথলেটের করণীয় কি? অনেক ব্রড স্পেকট্রামে, মানে বড় পরিসরে প্রশ্নটা করলেন। সাধারণ মানুষের জন্য অল্প অ্যামেচার খেলাধুলা যারা করে তাদের নিজের শরীরের আন্দাজ বুঝে খেলবেন ওনারা, সেটা ব্যাপার না। যখনই আপনি একটু পুশিং ইয়োর লিমিট, আপনার বডি ক্যাপাসিটির চেয়ে একটু বেশি যাবেন, তখনই হেলথ এবং ফিটনেসটাকে আরও একটু বেশি যত্ন করে নেওয়া। কম্পিটিটিভ অ্যাথলেটদের জন্য কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম থাকে। আর সিগন্যালগুলো হবে নিজের, কখনো যদি এক্সারসাইজের সময়ে কেউ পালপিটেশন হয়, একটা তো থাকে এক্সারসাইজ প্রপোর্শনেট, এক্সারসাইজ যতটুকু করলো তার তুলনায় হার্টবিট বাড়বে, এটা একটা স্বাভাবিক মাত্রা আছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে কারো যদি খুব দ্রুত হার্টবিট হয় এবং তার সাথে মাথা হালকা হয়ে আসা, চোখ ঘোলা হয়ে আসা, অথবা বুকে ব্যথা আসা, অথবা শ্বাসকষ্ট আসা, এইটাকে কখনোই মানে ঝেড়ে ফেলা উচিত নয়। এটা অবশ্যই চেক আপ করতে হবে। আর যেই হঠাৎ করে কলাপস যেগুলো হয় স্পোর্টস গ্রাউন্ডে, কিছু আছে যে এক্সারসাইজ ইমিডিয়েট আফটার, এগুলো সাধারণ কলাপস হতে পারে। কিন্তু পিক অফ দ্য এক্সারসাইজ, একটা কুইক স্প্রিন্টের সময় ফেইন্ট হয়ে গেল, এগুলো কখনোই ইগনোর করা যাবে না, এগুলো অবশ্যই। তো বোঝার ব্যাপারটা আসলে শরীর যদি কোনো সিগন্যাল না দেয়, ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট। কিছু হার্টের কনজেনিটাল আর্টারি অ্যানোমালাস অরিজিন থাকে, এগুলো কিন্তু কোনো একটা ওয়ার্ম আপ বা ফিটনেস সেশনে ধরা পড়বে। একদম হায়েস্ট লেভেলের ওদের তো অনেক প্র্যাকটিস সেশন থাকে। আর সাধারণ বয়স গ্রুপ যদি দেখি, 35-এর নিচের কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজগুলো কম থাকার কথা। যারা একটু বেশি বয়সে নতুন করে শুরু করছে, 40-এর পরে আবার নতুন করে অ্যামেচার ফুটবল হোক, জিম হোক, তারা একটা চেক আপ তো এমনিতেই ডিউ থাকে। 40-এ একটা চেক আপ তো এমনিতেই ডিউ থাকে। একটা রেস্টিং ইসিজি, রেস্টিং একো করা এখনকার সময়ে অন্তত
বড় শহরগুলোতে কোনো ব্যাপার না, জেলা শহরেও পৌঁছে যাচ্ছে। তো যাদের আসলেই খুব মন খুলে জিমে যেতে ইচ্ছা করে অথবা স্পোর্টসে টেক পার্ট করতে ইচ্ছা করে, এই ছোট্ট একটা টাইম এবং এফোর্ট ইনভেস্ট করা উচিত বলে আমি সাধারণভাবে বলবো। স্যার এই জায়গাটাতে সামনে ডক্টর নাই, বাট এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন আসলে তৈরি হয়ে গেল, তামিম ভাইয়ের কেসটা আমরা সামনে আনতে পারি যে তাকে সিপিআর দেওয়া হয়েছিল। এই ধরনের যে বিষয়বস্তুগুলো, এগুলোর ব্যাপারে আসলে আমরা কতটুকু সচেতনতা তৈরি করতে পেরেছি, বা সাপোজ আমার পাশের কোনো একজন জিমমেট যদি এরকম কোনো একটা প্রবলেমে পড়ে, আমি আসলে তাৎক্ষণিকভাবে কি করব তখন? এটা খুবই চমৎকার আর কি। মানে আসলে তো সবসময় চাইলে আমি ডাক্তার হাতের কাছে পাবো না, বা ডাক্তার পেলেও ট্রেন একজন সিপিআর মানে এসিএলএস বলি, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট দিতে পারেন, এরকম লোক সবসময় আমরা পাই না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। কয়েক মাস আগের কথা, ভদ্রলোকের অফিস কলিগরা ফুটবল খেলতে এসছেন কয়েক মাস আগে। তো যেটা হয় আর কি, যে গত কয়েক মাসও একবারও হয়তো উনি 10 মিনিটের জন্য দৌড়াননি, খেলতে খেলতে সাডেন মাঠের মধ্যে পড়ে গিয়েই কিন্তু উনি আমার ইমার্জেন্সি যখন আসলেন তখন ব্রড ডেথ যেটাকে বলি আমরা, মানে আমাদের হসপিটালের পাশেই ছিল খেলার মাঠটা, কিন্তু ওখান থেকে তারা আনতে আনতে কিন্তু ইমার্জেন্সিতে আমরা কিছুই করতে পারিনি। তো এই ধরনের সিচুয়েশনগুলো আসলে আমাদের যারা ইভেন নন মেডিকেল তাদের কি করা উচিত? আমাদের দেশের কারিকুলামে কিন্তু এই ধরনের বেসিক লাইফ সাপোর্ট শেখানোর কোনো, এখন পর্যন্ত আমার জানা মতে কোনো কারিকুলামে যুক্ত হয়নি। দেশের বাইরে কিন্তু অনেক উন্নত দেশগুলো তারা বেসিক লাইফ সাপোর্ট, ইভেন অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের ব্যাপারটা জানিয়ে রাখে, হয়তো সরাসরি। আমাদের ইএমএস নাই, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ট্রুলি নাই। আমি আজকে যদি বাসায় কোনো কারণে, ইভেন আমি একজন ডক্টর হিসেবেও যদি আমার কোনো প্রবলেম হয়, আমার একটা অ্যাম্বুলেন্স আসতে আসতে সেটা দেখা যাবে যে আমি হয়তো ট্রিটেবল অবস্থায় থাকবো না। আবার যে অ্যাম্বুলেন্সটা আসছে সেইখানেও মানে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকা উচিত, একটা যেটা মানে ডিফিব্রিলেটর বললাম বা একটা মনিটর, সেটাও কিন্তু থাকে না। আমরা আমাদের অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে মাইক্রোবাসকে আমরা অ্যাম্বুলেন্স বানিয়ে সেটা হিসেবে চালাচ্ছি। তো এই যে মাস পিপলকে এডুকেট করা, বিশেষ করে স্টুডেন্টদেরকে যারা একটু ইয়াঙ্গার, তাদেরকে একটু বোঝানো যে বেসিক লাইফ সাপোর্টটা কি। বেসিক লাইফ সাপোর্ট কিন্তু আমরা বলি যেটা ওষুধ বা ইনস্ট্রুমেন্ট ছাড়াই যে সাপোর্টটা দেয়া যায়। আমরা একটা পেশেন্ট যখন কোলাপস করে তাকে কিভাবে শোয়াতে হবে, তার কোন জায়গায় পালসটা চেক করতে হবে, কোন পালসটা চেক করে বলতে হবে যে না তার সে কার্ডিয়াক অ্যারেস্টে আছে, তার মাউথ টু মাউথ ব্রেথটা কিভাবে দিতে হবে, তার এয়ারওয়েটা কিভাবে স্ট্রেট করতে হবে, মুখের মধ্যে লালাথুতু থাকলে সেটা কিভাবে পরিষ্কার করতে হবে, এগুলো কিন্তু বিএলএস এর মাধ্যমে শেখানো যায়। তো এই প্রোগ্রামগুলো যতক্ষণ আমি না নিব ততক্ষণ কিন্তু এই কাগজে কলমে থেকে যাবে। এবং আপনি শুনে খুব অবাক হবেন এবং খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের বাংলাদেশের প্রপার ইমার্জেন্সি সার্ভিসটাও কোনো হসপিটাল, আমি বলবো না, খুব কম হসপিটালে আছে প্রপার ইমার্জেন্সি সার্ভিস, যেখানে একজন মানুষ এই ধরনের সিচুয়েশন নিয়ে গেলে সে প্রপার ট্রিটমেন্ট পাবে। এটা নিয়েও আমাদের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তা করেন বা যারা এই ধরনের মানে পলিসি মেকিংয়ের জায়গা আছেন, তাদের কিন্তু সুযোগ আছে এটা নিয়ে কাজ করার। আমরা বিচ্ছিন্নভাবে চেষ্টা করছি, যেমন আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ইমার্জেন্সি কিন্তু এটা আমি বলি যে পূর্ণাঙ্গ ইমার্জেন্সি, যেখানে আমরা একদম এই কার্ডিয়াক অ্যারেস্টের কথাই যদি বলি, বা সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিসাসিটেট শুরু করে ইভেন প্রাইমারি পিসিআই যেটাকে বলি, যে কোনো কারণে একটা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার আগেই আমরা ডায়াগনোসিস করলাম যে তার হার্টে রক্তনালীতে কোনো রক্ত জমাট বেঁধেছে, সেটাকে স্টেন্টিং করার জন্য কিন্তু আমাদের টিম রেডি থাকে সবসময়। সো এই ফ্যাসিলিটিস নিয়ে কয়টা হসপিটাল বাংলাদেশে আছে, খুবই হাতে গোনা। এত জনবহুল একটা দেশে ট্রিটমেন্ট না পাওয়াটাই যেন অনেকটা স্বাভাবিক আর কি। এই স্বাভাবিকতার মাঝে আমরা চেষ্টা করি এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা যখন যেটাকে পারি, আমি আবার ইউনাইটেড মেডিকেল কলেজে হসপিটালের নাম নিচ্ছি কারণ আমাদের এখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা আসেন, 6 to 12 বাচ্চারা আসে। আমরা কিন্তু যাদেরকে বেসিক লাইফ শেখানো, তাদেরকে আমরা খুব ছোটোখাটোভাবে কার্ডিওলজি ডিপার্টমেন্ট করে ইমার্জেন্সি করি আমরা। সো ওই যে বাচ্চাটা একটা ইমপ্রেশন নিয়ে যাচ্ছে যে একজন সাডেন অজ্ঞান হয়ে গেলে তাকে কীভাবে শোয়াতে হবে, তার পালসটা কোথায় চেক করতে হবে এবং তার এয়ারওয়েটা কীভাবে স্ট্রেট রাখা যেতে পারে, ইভেন মাউথ টু মাউথ ব্রেথ যেটা বললাম, এটাও কিন্তু লাইফ সেভ করতে পারে। ইন দ্য মিন টাইমে যদি আমার অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবল হয় তাহলে কিন্তু আমাদের কাছে একটা ছবি আছে, আমরা কি একটু দেখতে পারি? তাহলে স্যার যদি একটু আমাদেরকে বুঝিয়ে দেন একটা বেসিক জায়গা। আমি জানি যে এইখানে আসলে ওইভাবে দেখানোটা সম্ভব না, বাট সিপিআর এর প্রসিডিউরটা স্যার যদি মানে একদম বেসিক, আবার অনেকের মধ্যে একটা ভয়ও কাজ করে যে আমি সিপিআর দিতে গেলাম কিন্তু ওই পেশেন্ট পরবর্তী সময় সার্ভাইভ করলো না, তখন জনরোষের শিকার হতে হয়। মানে আমাদের দেশে তো এডুকেশনগুলো আসলে নাই, বাট আপনি একটু বেসিক দেখিয়ে দেন বা একটু বুঝিয়ে দেন। বেসিক দেখিয়ে দেওয়া মানে এখানে যেটা আছে, ধরেন আমরা যেটা বলি যে এই যে হাতটা স্ট্রেট রাখা, মানে আমার শরীরের আপার পার্টের টোটাল ওয়েটটা ট্রান্সমিট করা। আমরা একটা রিব কেজ যেটা বলি, যে বুকে চাপ দিয়ে এটাকে 2.5 ইঞ্চি
পর্যন্ত ডাবাতে হবে, তাছাড়া এটা তো আসলে বেসিক কার্ডিয়াক ম্যাসাজ। এটা কার্ডিয়াক ম্যাসাজ দিতে গেলে আমার ওই 2.5 ইঞ্চি পর্যন্ত মিনিমাম যেতে হবে। সো আমাকে ওই রকম একটা প্রেশার দিতে হবে, যেই প্রেশারটা আমরা বলি যে প্রতি মিনিটে 100 থেকে 120 বার। সো আমরা কাউন্ট করি। এখানে যে ছবিটা দেওয়া আছে যে জাস্ট হার্ট, এই রিবের নিচেই হার্ট, এই হার্টটাকে ম্যাসাজ করে আমার উদ্দেশ্য। সো আমরা হাতটা স্ট্রেট রাখি এবং আমার আপার পার্ট যেটা, সেটা পুরোটা ওয়েট আমরা যেন ট্রান্সমিট করা যায় 90 ডিগ্রিতে। এবং কোথায় আসলে এই থামটা আমরা দিব আমাদের ইয়াটা, সেটাও ইম্পর্টেন্ট, যে আমরা 3 ভাগে ভাগ করে লোয়ার হাফ আর কি, লোয়ার হাফে আমরা যদি দেই তাহলে আমরা প্রেশারটা দিতে পারবো। অনেক সময় বলে যে ইফেক্টিভ সিপিআর হচ্ছে কিনা, সেটা রিও ফ্র্যাকচার মানে হয়ে যায় আর কি। আপনি যেটা বললেন এটা একটা চ্যালেঞ্জ আছে, যে আমি হয়তো একটা স্ট্রিটে আমার সামনে কেউ একজন এরকম হলো, আমি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তো কার্ডিয়াক অ্যারেস্ট হলে যেটা হয় যে ডক্টর বা প্রশিক্ষিত যারা, তারা বাইরে তো আমরা অনেক সময় আইডি কার্ড ক্যারি করি। সো আইডি কার্ডটা শো করে যে আমি একজন ডক্টর বা আমি একজন ACLS প্রোভাইডার, আমি ACLS সার্টিফাইড, তখন কিন্তু সেফ থাকে। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মানে সোসাইটিতে নেই। অনেক সময় অনেকে বিং এ ট্রেন্ড পারসন, সে চুপ করে থাকে যে ঠিক আছে যা হচ্ছে হোক, আমি এটা করতে গিয়ে যদি আপনি যেটা বললেন যে এই পেশেন্ট যদি খারাপ হয়, মারা যেতেই পারে, তখন কিন্তু ওই জনরোষ, আত্মীয় স্বজন, মানে মিডিয়া তো আমাদের আসলে এখন সেলফ মিডিয়ার যুগ, যে যেভাবে খুশি সে সেভাবে এটাকে প্রচার করে এক ধরনের একটা বিপদে ফেলার। স্যার, এই জায়গায় সচেতনতার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমরা ফিরবো, আরও একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, এবং এই জায়গাটাতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কেমন সার্ভিস দিচ্ছে সে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত। অবশ্যই যারা কনফিউশনে থাকেন তারা এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো বা জেনে যাচ্ছেন। ডক্টরস ডাগআউটে আরও একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গে থাকবেন। ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল দেখছেন আপনারা, এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত। স্যার, এখান থেকে প্রশ্নটা আমার করা, যে রেগুলার কার্ডিয়াক পেশেন্ট যারা আছেন তাদের জন্য ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে কেমন ট্রিটমেন্টের ব্যবস্থা আছে? কারণ আমরা জানি এখানে অনেক কিছু জড়িত, এনজিওগ্রাম থেকে শুরু করে পরবর্তী সময় যদি রিং পরানো প্রয়োজন হয়, ওপেন হার্ট সার্জারি, কেমন ফ্যাসিলিটিস ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আছে? ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আপনার প্রশ্নের মধ্যেই অনেক অ্যাওয়ারনেস কিন্তু এসে যাচ্ছে। একটা সময় ছিল আমাদের স্যারদের থেকে আমরা শুনি যে অনেক ফেসিলিটিস ছিল না। আপনি কথার মধ্যেই অ্যানজিওগ্রামের কথা নিয়ে আসলেন, কথার মধ্যে মানে কার্ডিয়াক পেশেন্ট যে বেড়ে যাচ্ছে আমাদের সোসাইটিতে, এই কথাটা কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই চলে আসে। তো যেহেতু আমাদের লিডিং কজ অফ ডেথ, আপনি 1, 2, 3 করে যদি বলেন, 1 আর 2তে চলে আসবে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। একটু 5 সেকেন্ডে বলে দিই, স্ট্রোক যেটা ব্রেইনের আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের। মেইন মেকানিজমটা হয়তো সেম, রক্ত জমাট বেঁধে, আর ব্রেনের আর্টারিতে স্ট্রোক আর হার্টের আর্টারিতে হার্ট অ্যাটাক। যারা হার্ট অ্যাটাকের রোগী তারা আনইউজুয়াল একটা বুক ব্যথা এবং ঘাম উনি নিজেই অনেক সময় বুঝে। আর একটা গ্রুপ থাকে যারা মানে বুকের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে কিছু না করে দেরি করে আসে। তো তারা তো আসবেই। ডক্টর আশরাফ জুয়েল আমাদের ইমার্জেন্সি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছেন, তাদের জন্য ইমার্জেন্সি অলওয়েজ রেডি। শুধু আসার মোডটা আমরা এখনও কাজ করছি, বলে আমাদের ভিসিনিটিতে ভালো ট্রান্সপোর্ট সার্ভিসের জন্য। যারা এসে যাবে তারপর কার্ডিয়াক সার্ভিস যখন অ্যাক্টিভেট হয়, আমাদের সিস্টেম হচ্ছে উইদিন 20 to 30 মিনিট ম্যাক্সিমাম আমাদের ফুল টিম এসে দিন রাত 24 ঘন্টা বছরের 365 দিন যাদের ইমার্জেন্সি অ্যানজিওগ্রাম অ্যানজিওপ্লাস্টি লাগে তাদের সেবাটা। আর এরপরে যারা ইমার্জেন্সি না যেতে হয় কিন্তু পরবর্তী এই হসপিটাল অ্যাডমিশনে প্রথম 1 থেকে 2 দিনের মধ্যে অ্যানজিওগ্রাম, রিং পরানো বা স্ট্যান্ড পরানো, এগুলো আমরা খুবই সফিস্টিকেটেড ওয়েতে করি। আমাদের অ্যাডভান্স কার্ডিয়াক ক্যাথল্যাব আছে, সাপোর্টিভ সব ধরনের মেশিন আছে। আর যেই রোগীগুলো বাইপাসে যেতে হবে আমরা অন দ্য স্পট, সার্জন কার্ডিয়াক থিয়েটার পাশেই, তারা এসে আমরা কনসাল্ট করে কোনটা আমরা করব সেটা আমরা করে ফেলি, যেটা ওনারা করবেন বাইপাস ওনারা করে। আর এর সাথে সাথে এই রোগীগুলোই কিন্তু বাসায় যাবে, তারা নিজস্ব জীবনে ফেরত যাবে। আমরা কার্ডিয়াক রিহ্যাব শুরু করছি, যেটা 4 থেকে 6 সপ্তাহের একটা প্রোগ্রাম। এই যে আপনার ফিটনেস, হেলথ অ্যাওয়ারনেস, যারা আবার স্পোর্টস এনথুজিয়াস্ট তারা কিভাবে আবার আগের ফিটনেসে ফেরত যাবে সেই প্রোগ্রামটা থাকবে। সেটা বাংলাদেশে কোনো হসপিটালে এখনও একসাথে এক ছাদের নিচে হয়নি। তারপর যেটা থাকে তার রেগুলার চেক আপ, তার আর হার্ট অ্যাটাক যাতে না হয়। হার্ট অ্যাটাক এক্সাম্পল দিয়ে বললাম, আরও তো অসুখ আছে, হার্ট ফেলিয়ার আছে, বিভিন্ন ধরনের পেসমেকার লাগানোর কিছু অসুখ থাকে। তারপর ক্রিশ্চিয়ানের যে কথাটা বললেন আইসিডি, যেটা শক দেওয়ার যে মেশিনটা বাইরে থাকে সেটার একটা মিনি ভার্সন চামড়ার নিচেই দিয়ে দেওয়া হয়। তো এই সার্ভিসগুলো আমাদের আছে। তারপর হচ্ছে ওপিডি,
এই ওপিডিতে আমরা কিন্তু অল কামার্স, আপনি যে কোনো ধরনের স্ক্রিনিং হোক, এজ রিলেটেড স্ক্রিনিং হোক, এক্সিকিউটিভ চেক আপ হোক, এক্সিকিউটিভ চেক আপ এখন আরও বেশি অ্যাডভান্স হচ্ছে। আর আমরা দিনে দিনে প্রিসিশন মেডিসিনের কনসেপ্টে চলে যাচ্ছি। এই রোগীর মানে এই সাবজেক্ট যেই পেশেন্ট আমার সামনে বসে, উনার কি জিনিসটা ইমপ্রুভ করলে উনার হেলথ আউটকাম ভালো হবে। উনি হ্যাঁ, উনি দুনিয়ার সবচেয়ে খারাপ রোগী নাও হতে পারে, কিন্তু উনি উনার বেস্ট, ওনাকে আরও বেটার কিভাবে রাখা যায়, এই কনসেপ্টগুলো। তো আমাদের ওপিডি তো সপ্তাহে 6 দিনই আমরা অনেকগুলো সাব স্পেশালিটির কনসালটেন্ট একই বিল্ডিংয়ে বসি, ক্রস রেফারেন্স। কারো একটা সমস্যা, উনি মনে করছেন ওনার হার্টের সমস্যা, আসলেন কিন্তু হার্টের সমস্যা পাওয়া গেল না, আর কোনো সমস্যা থাকলে রেসপেক্টিভ গ্যাস্ট্রো অন্য ডাক্তারদেরকে দেখানো। তো এক কথায় বলতে গেলে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে আমাদের অর্গানাইজাররা চেষ্টা করছেন হার্ট ট্রান্সপ্লান্ট এবং এক্সিস্টেন্ট মেকানিক্যাল ডিভাইস যাদের অ্যাডভান্স হার্ট ফেলিওর, শর্ট অফ দ্যাট আমরা সব এই একই বিল্ডিংয়ের নিচে, অন্তত কার্ডিওলজির ব্যাপারে আমি এভাবে বলবো, প্রত্যেক ডিসিপ্লিনেই কিন্তু আমাদের ওই রকম সক্ষমতা তৈরি হচ্ছে। ওকে, সেই জায়গাটা স্যার আপনার কাছে যদি আমি জানতে চাই, আমি যেটা দেখেছি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সময় ডায়াগনোসিস করতে করতেই আলটিমেটলি দেখা যায় যে রোগী সেই সময় আর থাকে না। এটা আমি অনেক হসপিটালে দেখেছি। আমি ঠিক এই জায়গাটাই আপনার কাছে জানতে চাইবো যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে কতটা দ্রুততার সঙ্গে আসলে কাজটা করা হয়, কারণ আমার অভিজ্ঞতা এক্ষেত্রে আসলে খুব বেশি ভালো না। আমি দেখেছি ওই ডায়াগনোস করতে গিয়ে দেখা যায় এইটা সেটা ওইটা সেটা করতে করতে আধা ঘন্টা 40 মিনিট, ততক্ষণ রোগী নাই। সো ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এখানে আসলে কতটুকু আমাকে অ্যাসিওর করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর কি। আমি যেই আমার আগের উত্তরের রেশ ধরেই বলি যে বাংলাদেশে এখনও প্রপার ইমার্জেন্সি সার্ভিস আসলে ওইভাবে নাই। আমরা যেটা করেছি, আপনি যদি কখনো আমাদের হসপিটালে আসেন, ইনফ্যাক্ট ইনভাইট করছি যে আপনি ইমার্জেন্সি ঘুরে দেখলে ইউ উইল ফিল যে এটা একটা পূর্ণাঙ্গ ইমার্জেন্সি। এবং আমাদের প্রত্যেকটা, যেমন স্যার যেটা বলছিলেন যে একজন কার্ডিয়াক পেশেন্ট যদি আসেন, আমরা ইনিশিয়াল শর্ট একটা হিস্ট্রি নেই যে তার বুকে ব্যথা, যদি এটা কার্ডিয়াক পেইন মনে হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কার্ডিয়াক টিমকে অ্যাক্টিভেট করে ফেলি। ইমার্জেন্সিতে 24 আওয়ার্স বাই 7 আমাদের স্পেশালিস্ট থাকেন, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালিস্টে 24/7 থাকেন। আমরা যারা কনসালটেন্টস, তারা নিয়ার বাই যারা আছেন বা যারা নাই, তারা আমরা যখনই মনে করি যে না আমার প্রয়োজন যাওয়া, তখন আমি ওখানে চলে যাই। সো এই যে একদম স্টেট অফ আর্ট যেটাকে আমরা ইমার্জেন্সি সার্ভিস বলি, সেটা আমরা চেষ্টা করছি। আমরা বলছি না যে আমরা সিঙ্গাপুরের লেভেলে এখনো চলে গেছি বা ইউএসের একটা বা অস্ট্রেলিয়ার একটা হসপিটালের ইমার্জেন্সি লেভেলে চলে গেছি, বাট আমাদের এই ইন্টেনশনটা আছে যে আমরা ইট উইল বি ওপেন ফর অল। আরও একটা জাস্ট বলে দেয় যে পুলিশ কেস বলে অনেক পেশেন্টকে ট্রিটমেন্ট না দিয়ে সরকারি মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়, ইভেন দো প্রাইমারি ট্রিটমেন্টটা দেওয়া হয় না। আমরা আমাদের এখানে পুলিশ কেস বলে কিছু না, আমরা অলওয়েজ বলি পেশেন্ট ফার্স্ট, পরে আমি দেখবো সে কার গুলি খেয়ে আসছে বা কার গাড়ির চাকার নিচে পড়েছে। কারণ ট্রিটমেন্ট শুরু না করলে আসলে তাকে তো আমি বাঁচানোর চেষ্টা করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আসলে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল যেভাবে কাজ করছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্স আসলে খুব বেশি ভালো ছিল না দেখে আমি ইমার্জেন্সি কেসের এই ব্যাপারগুলো জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এইভাবে কাজ করে যাচ্ছেন এবং আশা করছি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, যেটা ঢাকার 100 ফিটে মাদানী এভিনিউতে অবস্থিত, যে কোনো ইমার্জেন্সি কেসে কিন্তু একদম সর্বোচ্চ পরিমাণ সুবিধা দেওয়া হচ্ছে। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ডক্টরস টাগ আউট প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।